দ্বিতীয় পর্ব। আমার স্ট্রিটের উপর গুণেন্দ্রের প্রকাণ্ড বাড়ি প্রায় খালি পড়িয়াছিল। তেতলার একটা ঘরে সে শয়ন করিত, আর একটায় লেখাপড়া করিত। বাকি ঘরগুলা এবং সমস্ত দ্বিতলটা শূন্য পড়িয়াছিল। নিচের তলায় এক পাচক, দুই ভৃত্য ও এক দারোয়ান এক একটা ঘর দখল করিয়া থাকিত। তদ্ভিন্ন সমস্ত ঘরই তালাবন্ধ। গুণেন্দ্রের পিতা লোহার ব্যবসা করিয়া মৃত্যুকালে এত টাকা রাখিয়া গিয়াছিলেন যে তাহার এক সন্তান না থাকিয়া 10 সন্তান থাকিলেও কাহারও উপার্জন করিবার প্রয়োজন হইত না। সেই টাকা এবং পিতার লোহার কারবার বিক্রয় করিয়া ফেলিয়া সমস্ত টাকা গুণেন্দ্র ব্যাংকে জমা দিয়া নিশ্চিন্ত হইয়া আদালতে ওকালতি করিতে বাহির হইয়াছিল। বেলা 10টা বাজে। তখনও সে কি একখানি বই পড়িতেছিল। ভৃত্য আসিয়া বলিল, বাবু, আপনার চানের সময় হয়েছে। যাচ্ছি বলিয়া গুণেন্দ্র পড়িতেই লাগিল। ভৃত্যটা খানিক পরে ফিরিয়া আসিয়া বলিল, দুটি মেয়ে মানুষ আপনার সঙ্গে দেখা করতে চান। গুণেন্দ্র বিস্মিত হইয়া বই হইতে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, আমার সঙ্গে? সে কহিল, হ্যাঁ বাবু, আপনার সঙ্গে। আপনার? তাহার কথা শেষ না হইতেই সুলোচনা ঘরে প্রবেশ করিলেন। গুণেন্দ্র বই বন্ধ করিয়া উঠিয়া দাঁড়াইল। সুলোচনা চাকরটার দিকে চাহিয়া বলিলেন, তুই নিজের কাজে যা। ভৃত্য চলিয়া গেলে বলিলেন, গুণী, তোমার বাবা কোথায়? বাবা? গুণেন্দ্র অবাক হইয়া চাহিয়া রহিল, জবাব দিতে পারিল না। সুলোচনা ঈষৎ হাসিয়া বলিলেন, আমার মুখের দিকে চেয়ে চিনতে পারবে না বাবা। প্রায় 12 বছর আগে তোমাদেরই ওই পাশের বাড়িতে আমরা ছিলাম। সেই বছরে তোমার পৈতে হয়। আমরাও বাড়ি চলে যাই। তোমার বাবা কি দোকানে গেছেন? গুণেন্দ্র বলিল, না, বছর 3 হলেও তিনি মারা গেছেন। মারা গেছেন? তোমার পিসিমা? গুণেন্দ্র কহিল, তিনিও নেই, তিনি বাবার পূর্বেই গেছেন। সুলোচনা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, দেখছি শুধু আমিই আছি। তোমার মা যখন মারা যান তখন তুমি 7 বছরেরটি। তারপর পৈতে না হওয়া পর্যন্ত আমার কাছেই তুমি মানুষ হয়েছিলে। হ্যাঁ গুণী, তোমার সইমাকে মনে পড়ে না? গুণেন্দ্র তৎক্ষণাৎ মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া পায়ের ধুলি মাথায় তুলিয়া লইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিয়া উঠিল, হ্যাঁ মা, তুমি? সুলোচনা হাত বাড়াইয়া তাহার চিবুক স্পর্শ করিয়া নিজের অঙ্গুলির প্রান্ত ভাগ চুম্বন করিয়া বলিলেন, হ্যাঁ বাবা, আমি। গুণেন্দ্র একখানা চৌকি কাছে টানিয়া আনিয়া বলিল, বসো মা। সুলোচনা হাসিয়া বলিলেন, যখন তোর আশ্রয় এসেছি তখন বসবো বই কি। হ্যাঁ রে, তুই এখনো বিয়ে করিসনি? এবার গুণেন্দ্র হাসিয়া বলিল, এখনো তো সময় হয়ে ওঠেনি। সুলোচনা বলিলেন, এইবারে হবে। বাড়িতে কি কেউ মেয়ে মানুষ নেই? গুণেন্দ্র কহিল, না। সুলোচনা জিজ্ঞাসা করিল, রাঁধে কে? গুণেন্দ্র কহিল, একজন বামুন আছে। সুলোচনা বলিলেন, বামুনের আর দরকার নেই, এখন থেকে আমি রাঁধব। আচ্ছা, সে কথা পরে হবে। আমার আরও 2-4টে কথা আছে, সেইগুলো বলে নিই। আমার স্বামীর এখানকার কাজ যাবার পরে আমরা বাড়ি চলে যাই। হাতে কিছু টাকা তখন ছিল, দেশেও কিছু জমি জমা ছিল। এতেই একরকম স্বচ্ছন্দে দিন কাটছিল। তারপর গত বছর তাকে যক্ষা রোগে ধরে। চিকিৎসার খরচে, হাওয়া বদলানোর খরচে একেবারে সর্বস্বান্ত করে তিনি মাসখানেক পূর্বে স্বর্গে গেছেন। এখন অনাথাকে 2টি খেতে দিবি, এই প্রার্থনা। তার চোখ দিয়া টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। গুণেন্দ্রের চোখও ছলছল করিয়া উঠিল। সে কাতর হইয়া বলিল, মাকে মানুষ খেতে দেয় না? তুমি কি এই কথা মনে ভেবে এখানে এসেছো মা? সুলোচনা আঁচল দিয়া চোখের জল মুছিয়া বলিলেন, না বাবা, সে কথা মনে ভেবে আসিনি। তাহলে এত দুঃখেও বোধ করি আসিতাম না। তোকে ছোটটি দেখে গেছি, আজ 12 বছর পরে দুঃখের দিনে যখনই মনে পড়েছে কোনো শঙ্কা না করেই চলে এসেছি। তাছাড়া আরও একটা কথা আছে। আমার মেয়ে হেমনলিনী, সে তোরই বোন। সে আবার আমার চেয়েও অনাথা। বিয়ের বয়স হয়েছে, কিন্তু বিয়ে দিতে পারিনি।
তার উপায় তোকেই করে দিতে হবে। গুণেন্দ্র বলিল, তাকে কেন সঙ্গে আনোনি মা? সুলোচনা বলিলেন, এনেছি, কিন্তু সে বড় অভিমানিনী, পাছে এসব কথা শুনতে পায়, তাই তাকে নিচে বসিয়ে রেখে আমি একলাই ওপরে এসেছি। গুণেন্দ্র ব্যস্ত হইয়া উঠিয়া চাকরটাকে চিৎকার করিয়া ডাক দিয়া বলিল, ও নন্দা, নিচে হেম বসে আছে, যা শিগগির ডেকে নিয়ে আয়। সুলোচনা বলিলেন, তাকে উদ্ধার করতে তোর খরচ হবে, সে ঋণ আমি কোনোদিন। গুণেন্দ্র বাধা দিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, তবে মা, আমি বাইরে যাই, তোমার যা মুখে আসে বলো, কিন্তু আমার মা মরে যাবার পর তুমি যা করেছিলে সেসব ঋণের কথা যদি আমি তুলি, তাহলে বলে রাখছি মা, তোমাকেও লজ্জায় বাইরে গিয়ে দাঁড়াতে হবে। তার চেয়ে কাজ নেই, তুমিও চুপ করো, আমিও করি। সুলোচনা হাসিয়া বলিলেন, তাই ভালো, তবে মেয়েটা আসছে, তার সামনে আর বলা হবে না, তাই এই বেলা আর একটা কথা বলে রাখি। মনে করিসনি গুণী, আমি মায়ের চোখ নিয়ে কথা বলছি, কিন্তু হেম এলে দেখতে পাবি তোর বোন রূপে গুণে কোনো মানুষেরই অযোগ্য হবে না। তার বাপ তাকে অনেক লেখাপড়া শিখিয়েছেন, শেষ কয়েক বছর এইটিই তার একমাত্র কাজ ছিল। আমি বলছি, ও মেয়ে যার ঘরে যাবে তার ঘরই আলো হবে। ও হেম, এইদিকে আয় মা, ইনি তোর গুণী দাদা, প্রণাম কর। হেম ঘরে ঢুকিয়া গুণেন্দ্রকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া নত মুখে দাঁড়াইল। তাহার পথশ্রমে ক্লান্ত মুখের দিকে চাহিয়া গুণেন্দ্র বিস্ময়ে হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল। সুলোচনা বোধ করি সে ভাব লক্ষ্য করিয়াই বলিলেন, গুণী, হেমকে তোর হাতেই দিতাম, যদি না দেশাচারে নিষেধ থাকত। আমি মরলে হেমের 10 দিন অশৌচ হবে, তোকেও 3 দিন অশৌচ মানতে হবে, তাই ধর্ম তো ও তোর বোন হয়। গুণেন্দ্র এবার নিজেকে সংবরণ করিয়া লইয়া হেমকে উদ্দেশ্য করিয়া বলিল, হেম, শুনলে তো, আমাদের একই মা, মায়ের বাড়িতে আমিও যেমন তুমিও তেমন, চলো তোমাদের খাবার জোগাড় করে দিই। সুলোচনা হঠাৎ বলিয়া উঠিলেন, গুণী, তোর গলায় পইতে দেখছি না যে? গুণেন্দ্র খালি গায়ে ছিল, সে নিজের গলার দিকে একবার চাহিয়া দেখিয়া হাসিয়া বলিল, আমরা ব্রাহ্ম। ব্রাহ্ম? ছি বাবা, কাজটা ভালো করনি, যাই হোক, প্রায়শ্চিত্ত করে পইতে নাও। গুণেন্দ্র বলিল, কাজটা যদিও ঠিক আমার করা নয়, বাবা নিজেই করে গেছেন, কিন্তু প্রায়শ্চিত্ত করারও কোনো আবশ্যক দেখি নে মা, ব্রাহ্ম মতটা মন্দ বলে মনে করি না। সুলোচনা মনে মনে যেন শক্ত আঘাত পাইয়া বসিয়া পড়িলেন। খানিক পরে নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, জানি নে কেন মানুষের এসব দুর্বুদ্ধি হয়। গুণেন্দ্র হাসিয়া বলিল, দুর্বুদ্ধির কথা অন্য সময়ও হতে পারবে মা, এখন রান্নাঘরের দিকে চলো। ইতি পথনির্দেশ উপন্যাসের 2য় পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।